আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো নিয়ে, যেমন IMF, বিশ্ব ব্যাংক, এরপরে হচ্ছে ওয়াইসি, কমনওয়েলথ, এই সমস্তগুলো। তো এগুলোকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন হচ্ছে কিছু সামরিক রাষ্ট্র আছে, সামরিক জোট আছে কিছু, এই সংগঠনের মধ্যে এটাও একটা পড়ে আর কি। মানে একসাথে পড়ে ফেলবো আর কি, যতদূর যাওয়া যায়। যদি দুইটা ক্লাস লাগে দুইটা। তো প্রথম শুরু করি হচ্ছে সামরিক জোট দিয়ে। কয়েকটা সামরিক জোট আছে যেগুলো দিয়ে পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে আর কি। তো তার মধ্যে সব থেকে বেশি যেটা বড় তার নাম হচ্ছে ন্যাটো। ন্যাটো ন্যাটোর প্রথমত আমাদের জানতে হবে এটা কি ধরনের জোট। একটু আগেই বললাম এটা একটা মিলিটারি অ্যালায়েন্স আর কি, সামরিক জোট। তো এই যে সামরিক জোট, সেই সামরিক জোটের ফুল ফর্মটা আমাদের পরীক্ষাতে আসে মাঝে মাঝে, যে ন্যাটোর ফুল ফর্ম কোনটি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাহলে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। প্রশ্ন হবে প্রতিষ্ঠার সাল কত? 1949 সালের 4 এপ্রিল। কেন প্রতিষ্ঠা করা হয়েছে তার কাহিনীটা বলবো, জাস্ট ইনফরমেশন গুলো আগে লিখে নিই। এরপরে হচ্ছে আপনার এইটির প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে আপনার লন্ডন। এরপরে কিছু সময় জেনেভায় ছিল, এখন বর্তমান সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। আচ্ছা, এরপরে দেখেন প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হচ্ছে আপনার 12টি ছিল, আর বর্তমান সদস্য দেশ 32টি। এর মধ্যে সর্বশেষ সুইডেন। 7 মার্চ 2025 সালে সুইডেন ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে যোগদান করে। আচ্ছা, ন্যাটোতে মুসলিম দেশ আছে, বেশিরভাগ দেশগুলো অমুসলিম হওয়ার কারণে এখানে মুসলিম দেশটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাটোর মুসলিম দেশ হচ্ছে দুইটা, একটা হলো তুরস্ক, আরেকটি হচ্ছে আলবেনিয়া। আচ্ছা, ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে অইউরোপীয় অর্থাৎ ইউরোপ মহাদেশের নয়, অইউরোপীয় দেশ দুটি রয়েছে। একটা হলো খোদ যুক্তরাষ্ট্র, যারা এই সংগঠনটির জন্মদাতা, এবং কানাডা। আমরা জানি এই দুটা দেশ হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশের, ফলে তারা এটার সদস্য নয়, এই ইউরোপীয় দেশভুক্ত নয়। এখন কথা হলো যে এই সংগঠনটার জন্ম কেন হয়েছে। তো 1939 থেকে 1945 সালে আমরা জানি পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলে একটা যুদ্ধ সংগঠিত হয়। এখন এই যুদ্ধের পরে পৃথিবীতে একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে হানা দেয় আরেকটি পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই নীতি সেটি ছিল হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এই পুঁজিবাদকে সারা বিশ্বে সম্প্রসারণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র বা কমিউনিজম। এখন এই সমাজতন্ত্র আর পুঁজিবাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র খেয়াল করলো যে দুইটা যুদ্ধে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের দেশগুলো সক্রিয়ভাবে এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করার কারণে তাদের অর্থনীতি ব্যাপক ধস দেখা গিয়েছিল।
এবং অনেকগুলো অর্থ তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা ঋণ নিয়েছিলেন। তো এমতা অবস্থায় যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে সোভিয়েত ইউনিয়নের যে ক্রমবর্ধমান গতি, এটাকে যদি ইউরোপে কোনোভাবে প্রবেশ করিয়ে ফেলে, তাহলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র শক্তিগতভাবে অনেকটাই দুর্বল হয়ে যাবে। এবং যেহেতু 1945 সালের পরে আর কোনো দেশকে ওইভাবে সামরিক আগ্রাসন দিয়ে দখল করার কোনো সুযোগ ছিল না, দ্যাটস ওয়াই তারা চিন্তা করতেছিল যে অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা ঋণ দিয়ে, সহায়তা দিয়ে এবং সামরিকভাবে যদি আমাদের বলে আনতে পারি, তাহলে দেখা যাবে যে ওই দেশগুলোর উপরে আমাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র তখন দুই ধরনের পলিসি অ্যাপ্লাই করে। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে একটি সংগঠন এবং সামরিকভাবে একটি সংগঠনের দিকে যাওয়া। তাহলে অর্থনৈতিক ব্যাপারটা আমাদের এটার সাথে যুক্ত নয়, এই জন্য ওটা বাদ দিলাম, আমরা সামরিক বিষয়টা নিয়ে আলোচনা করি। তো যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে এইসব দেশগুলোকে যদি আমরা একটা পতাকা তলে আনতে পারি এবং কোনোভাবে যদি সোভিয়েত ইউনিয়ন এদেরকে দখল করা অথবা তাদের যে মতাদর্শ সেটা বাস্তবায়ন করতে যায়, তাহলে সেখানে আমরা একটা ঢাল হয়ে অভিভাবক হিসেবে সেখানে যাইতে পারবো। দ্যাটস ওয়াই তারা এই দেশগুলোকে বললো, দেখো তোমরা এখন যে ধরনের অর্থনৈতিক ক্রাইসিস বা সমস্যার মধ্যে দিয়ে আসো এবং যুদ্ধের পরে তোমাদের যে সামরিক সহায়তা, এই সবগুলো বিষয়ে আমরা এনশিওর করব, আমরা সবাই মিলে একটা জোট গঠন করি। কিন্তু শর্ত হলো যে আমরা কখনোই এই অঞ্চলগুলোতে কমিউনিজম বা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে দিব না, অথবা রাশিয়ার আধিপত্য যেন এই অঞ্চলে প্রতিষ্ঠিত না হয়। মানে এই যে এই সময়টাতে একটা মানে শব্দ ব্যবহার করা হচ্ছিল, এই দুটা দেশের মধ্যে তখন স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার মানে অব্যাহতভাবে চলছে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে যুদ্ধ হবে হবে ভাব, কিন্তু যুদ্ধ হচ্ছে না। ঠিক এই সময়টাতেই এরকম একটা জোটের আত্মপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন, বিশেষ করে আটলান্টিক মহাসাগরের উত্তরের তীরের যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে। এই জোটটার 12টার মতো ধারা আছে, কিন্তু 5 নম্বর যে ধারাটি সেটি উল্লেখযোগ্য, যে সেখানে বলা আছে যে যদি কোনো ন্যাটোভুক্ত রাষ্ট্র আপনার আক্রান্ত হয়, তাহলে ধরে নেওয়া হবে ন্যাটোর সদস্যভুক্ত প্রত্যেকটা রাষ্ট্রকে আঘাত করা হয়েছে এবং সবাই মিলে সম্মিলিতভাবে সেই আঘাতের তারা জবাব দিবে। এটাই হচ্ছে ন্যাটোর সব থেকে বড় একটা হচ্ছে আপনার শক্তির জায়গা, যে কোনো রাষ্ট্র বা দেশ এইসব দেশগুলোকে ওইভাবে মানে চোখ রাঙাতে পারে না বা তাদেরকে আক্রমণ করার চিন্তা করে না। তো এখানে আমেরিকার আধিপত্যটা বেশি এই কারণে, কারণ এই জোটটার যে খরচ তার সিংহভাগই দিয়ে থাকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অনেক দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কেন? এই অর্থনৈতিক একটা মানে একটা মানে সুবিধা দেওয়ার মধ্য দিয়ে। ফলে দেখা গেল যে অন্যান্য দেশগুলো চিন্তা করলো যে হ্যাঁ, এখানে যদি আমরা একটা জোট গঠন করি তাহলে আমিও তো নিরাপদ থাকতেছি। ফলে এই জোটটা ক্রমবর্ধমান উন্নতি হতে শুরু করে। তো এই জোটটা থেকে আমাদের এই টাইপের প্রশ্ন আসবে যে এটি কোন ধরনের জোট, কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর, বর্তমান সদর দপ্তর, প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ, বর্তমান সর্বশেষ কে, মুসলিম সদস্য কোনটি, ন্যাটোভুক্ত রাষ্ট্র কিন্তু অইউরোপীয় তারা কারা, অথবা নিম্নের কোনটি ন্যাটো রাষ্ট্র নয়, এভাবে আর কি। তো এখানে এই যে তুরস্কের ইনক্লুশনটা আরো একটু মজার ব্যাপার ছিল। তুরস্ক কিন্তু 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পরেও তারা এখানে যোগদান করতে পারেনি। তারা কিন্তু সম্ভবত 1951 সালে ন্যাটোতে যোগদান করতে সক্ষম হয়। তো ন্যাটোতে যোগদান করার ব্যাপারে তুরস্ককে নেওয়ার কাহিনী হলো, তুরস্ক বেসিক্যালি দুইটা মহাদেশে পড়ছে। এটা হচ্ছে আপনার এশিয়াতেও পড়ছে তারা কিছু বড় অংশ, ইউরোপেও তাদের কিছু অংশ আছে। যেমন আপনারা একটা শহরের নাম জানেন ইস্তাম্বুল, যেটি দুটি মহাদেশে পড়ছে। তো তুরস্ক সেই জায়গাটা থেকে চিন্তা করে যে আমরা যদি ন্যাটোভুক্ত না হই, আমরা কিন্তু এখানে রাজনৈতিকভাবে একটা পিছিয়ে পড়ে থাকবো এবং সামরিক দিক থেকে আমাদের একটা ঝামেলা হবে। কারণ এত বড় একটা সামরিক জোট আমাদের বাড়ির পাশে থাকবে, তাহলে সেটি আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তো তখন ন্যাটোতে যোগদান করার জন্য তুরস্ক একটা ধর্ণা দেওয়া শুরু করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটে তাদেরকে ঢোকার জন্য নানা ধরনের শর্ত দেওয়া হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় একটা শর্ত হচ্ছে যে তাদেরকে এই ইসরায়েল বলে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে, তাদেরকে একটা স্বাধীন দেশের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ ইসরায়েল একটি রাষ্ট্র, তার স্বীকৃতি দিতে হবে। দেখেন এখানে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি যে কোনো সময় এই যে ইসরায়েলের উপরে একটা মিসাইল মেরে দিবেন অথবা তাদের উপরে নানা ধরনের একটা আক্রমণ চালানোর একটা যে ভয়ভীতি, কিন্তু মূলত দেখেন পৃথিবীর প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যে দেশটি, সেটি হচ্ছে এই তুরস্ক 1951 সালে। এই যে শর্তটাই ছিল যে তারা যদি এটা করে তাহলে তাদেরকে ন্যাটোতে যোগদান করতে। দেখেন মুসলমানরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে ইসরায়েল ইস্যুতে এক হতে পারে না, এর কারণটা হলো তাদের নিজস্ব যে দেশীয় যে স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সামরিক স্বার্থ এবং বিভিন্ন ধরনের যেই বৈশ্বিক যেই আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোকে মোকাবেলা করতে গেলে
ইসরায়েল এবং আমেরিকাকে আপনি পাশ কাটিয়ে কিন্তু চলতে পারবেন না। ফলে এখানে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো সমাধান করা যায় না। ফলে এই যে ন্যাটো থেকে আমাদের এই জায়গাটা থেকে প্রশ্ন হয়ে থাকে আর কি। ন্যাটোর ইতিহাস দেখলেন এটা। তো এখন ইউরোপীয় মানে রাশিয়াও কিন্তু আপনার সবচেয়ে বড় একটা দেশ, যার বেশিরভাগ এশিয়া মহাদেশে পড়ছে। কিন্তু আমরা জানি যে আপনার হচ্ছে রাশিয়ার যে রাজধানী মস্কো, সেটি আবার আপনার একদম ইউরোপে। তো এখানকার মানুষগুলো, বেশিরভাগ মানুষগুলো কিন্তু এই মস্কোতে বাস করে। সেই অর্থে কিন্তু রাশিয়াও একটা ইউরোপীয় দেশ। এখন এই ইউরোপীয় দেশ হিসেবে রাশিয়াও এখানে আবেদন করছে, কিন্তু রাশিয়াকে কিন্তু তারা কি করে নাই, সদস্য নেয় নাই, একটা পর্যবেক্ষকের মর্যাদা, বিশেষ পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে। এখন কথা হলো রাশিয়াকে নিচ্ছে না কেন? এর কারণটা হলো যে বললাম যে তাদেরকে মানে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে ট্র্যাকেল দেওয়ার জন্য এটা প্রতিষ্ঠা হয়েছে। দ্যাটস ওয়াই তাদেরকে নেওয়া। এখন বললো যে ভাই কমিউনিজম বা জায়গাটা থেকে তো রাশিয়া বের হয়ে আসছে, এখন তো সমাজতন্ত্র পতন করছে 1991 সালে, তো এখন কেন নেয় না? এখনো তো আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক কি স্বাভাবিক না? ফলে এখানে আমেরিকা রাশিয়াকে কখনো ইনক্লুশন করেন না। ইভেন রাশিয়াকে আরো অন্যান্য জায়গা থেকে, একটু পরে আমরা G7 পড়বো, সেখানেও দেখবো যে তাদেরকে 2014 সালে তারা G8 থেকে তাদেরকে বের করে দিয়েছে, যেটা বর্তমানে G7 নামে পরিচিত। ফলে রাশিয়ার সাথে আমেরিকার যে সম্পর্ক, সেটি এখনো দহরম মহরম না, এটা অহিনুকূল একটা সম্পর্ক। দ্যাটস ওয়াই তাদেরকে এখানে কিন্তু ইনক্লুশন করা হয় না। এরপর আমরা দেখলাম তো রাশিয়া কি এর বিপরীতে কোনো সংগঠন দাঁড় করিয়েছিলেন কিনা। হ্যাঁ, রাশিয়াও এর বিপরীতে একটা সংগঠন দাঁড় করিয়েছিলেন, সেটি হচ্ছে ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি। ওটা থেকে খুব কম প্রশ্ন এখন আসে ইদানিং। তো তারপরে 2-3টা ইনফরমেশন একটু পাওয়া যাবে এখান থেকে। যেমন হচ্ছে রাশিয়া ন্যাটোর বিপরীতে কোন জোটটা দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওয়ারশো প্যাক্ট, এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এটা সদস্য দেশ ছিল হচ্ছে 15টি, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্রের জন্ম হয়েছে। এবং এর যে সদর দপ্তর, সেটি ছিল পোল্যান্ডের একটা রাজধানী শহর, সদর দপ্তর ওয়ারশ, পোল্যান্ড। তো আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে 1991 সালে 26শে ডিসেম্বর। তখন এটারও পতন ঘটে যায় 26 ডিসেম্বর, এবং তখন এটা 15টা স্বাধীন রাষ্ট্রে জন্ম হয়ে যায়। তাহলে এটা ছিল হচ্ছে আপনার সমাজতান্ত্রিক একটা ব্লক, অর্থাৎ কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু সেই দেশটাই পতন ঘটছে, ফলে এটার আর সামরিক জোটের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এছাড়াও অনেকগুলো সামরিক জোট আছে আপনাদের মানে সিরিজ বইয়ে, আপনারা একটু পড়ে নেবেন। সেগুলো হচ্ছে আপনার হচ্ছে সবগুলো সামরিক জোট না, যেমন হচ্ছে আনজুস, এটা থেকে আমাদের প্রশ্ন আসে। এ ফর অস্ট্রেলিয়া, জেড থেকে হচ্ছে নিউজিল্যান্ড, এরপর হচ্ছে ইউএস থেকে ইউএসএ আর কি, সংক্ষেপে লিখলাম। তো এই যে 3টা দেশ মিলে 1951 সালে একটা সামরিক জোট গঠন করে। আনজুস সামরিক জোট গঠিত হয়েছিল কত সালে? এটা 1951 সালে। এটারও উদ্দেশ্য হচ্ছে যেন সোভিয়েত ইউনিয়ন এখানে কি করতে না পারে, প্রবেশ করতে না পারে। এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো কিন্তু এখনো দেখবেন আমেরিকার বলয়ের মধ্যে আছে আর কি। এছাড়াও আপনারা আরো যেগুলো দেখবেন হচ্ছে অকাস, কোয়াড, হ্যাঁ, এরকম জোটগুলোরও আমরা অস্তিত্ব দেখতে পাই। তো আমাদের এত ডিটেলসে এই লেভেলে পড়তে হয় না। তো মোটামুটি ন্যাটো থেকে আমাদের একটি নাম্বার সব পরীক্ষাতে থাকবে। আচ্ছা, এবারে যদি আমরা যাই যে অর্থনৈতিক সংগঠনগুলো, বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক সংগঠন থেকে আমাদের প্রশ্ন হয়, আর সংগঠনগুলো থেকে প্রশ্ন হয় সদর দপ্তর, প্রতিষ্ঠার সাল, এবং বাংলাদেশ সেই সদস্য দেশ সংগঠনগুলোতে কততম সদস্য দেশ, এগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। তো প্রথমত আমরা 3টা সংগঠন নিয়ে আলোচনা করব। একটার নাম হচ্ছে IMF, একটার নাম হচ্ছে বিশ্ব ব্যাংক, আর একটার নাম হচ্ছে WTO। তো এই 3টা সংগঠনের জন্মের ইতিহাসটা সেম। 1944 সালে একটা হোটেল, যার নাম হচ্ছে ব্রিটেন উডস, এই ব্রিটেন উডসে বসে একটা সম্মেলন হয়। তো 1944 সালে ব্রিটেন উডসে বসে যে সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনের মাধ্যমে IMF, বিশ্ব ব্যাংক এবং WTO এর যাত্রা শুরু হয়। তাহলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে IMF এর প্রতিষ্ঠার সাল কত? 1944। IMF এর
কোন সম্মেলনের মাধ্যমে আইএমএফ গঠিত হয়? ব্রিটেন উডস। এখন এটা কেন হলো দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার আসতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর অর্থনৈতিক যে নিয়ন্ত্রণ সেটা আমেরিকা গ্রহণ করতে চাইলো, এবং তাদের যে ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সেটা সারা বিশ্বের কাছে তাদেরকে এস্টাবলিশ করতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? তারা এই ধরনের 3টি সংগঠনের জন্ম দিলেন, এবং পৃথিবীর ঋণ নিয়ন্ত্রণ, পৃথিবীর ঋণ দেওয়ার পরে, বিনিয়োগ করার পরে যাবতীয় যে সমস্যা আছে সেই সমস্যার নিয়ন্ত্রণ, এবং হচ্ছে আপনার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা ডব্লিউটিওর মাধ্যমে, এই 3টা কাজকে তারা হাত দিলেন। কারণ তারা জানতেন বা তারা বুঝতে পারছিলেন যে এই নতুন পৃথিবীকে যদি শাসন করতে হয় তাহলে সেটা অস্ত্রের মাধ্যমে না, অর্থনৈতিকভাবে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে বা তাদেরকে সমস্যায় ফেলিয়ে তাদেরকে একটা মানে শাসন করার একটা জায়গা। ফলে এই যে বর্তমান বিশ্ব পর্যন্ত আমরা মার্কিন যে ডলার, সেই ডলারের উপরে যে নির্ভরশীলতা, সেটা কিন্তু এই 3টা সংগঠনের মাধ্যমেই এখন পর্যন্ত তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। দেখবেন যে কোনো একটা দেশ যখন মার্কিনীদের বিপক্ষে যায় তখন তাদের উপরে তারা নিষেধাজ্ঞা দেয়, তাদের পণ্যের উপরে শুল্ক আরোপ করে। এখন এই যে নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ, এই সবগুলোর উপরেই আপনার দেখবেন যে মার্কিনীদের যে ডলার আছে সেটার একটা বিশাল বড় প্রভাব। বিশেষ করে ইরানের দিকে যদি আপনারা তাকান, ইরানের উপরে হাজার হাজার স্যাংশন আমেরিকা দিয়ে রাখছে, এবং আমেরিকার ওই ডলারের বিপরীতে তাদের মুদ্রার দাম 42,000 ইরানীয় মুদ্রা প্লাস হয়ে গেছে। কেন? কারণ তারা অর্থনৈতিকভাবে তাদেরকে তারা পঙ্গু করার একটা চিন্তা ভাবনা করতেছে। তো যেই দেশগুলোই আমেরিকার বিপক্ষে যাইতে চায় তাদেরকে তারা কি করে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডলার ব্যবস্থার উপর দিয়ে একটা ঝামেলায় ফেলায় দিতে চায়। এবং আরো একটা মজার ব্যাপার যে যখন আমরা পেট্রোল কিনতে যাই তখন আমরা দেখবো যে এই পেট্রোলটা সৌদি জোটটা শুধুমাত্র বিক্রি করে হচ্ছে কি ডলার দিয়ে। 1974 সালে আমেরিকার সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল, পেট্রো ডলার চুক্তি, যার মাধ্যমে বলা হলো যে এখন থেকে পেট্রোল বিক্রি করবে সৌদি আরবে, কিন্তু সেটা শর্ত হলো যে শুধুমাত্র ডলার দিয়ে বিক্রি করতে হবে, অন্য কোনো মুদ্রা দিয়ে করা যাবে না। এতে করে কি হলো, আমেরিকান ডলারটা আরো শক্তিশালী হয়ে গেল। তো আপনি সব জায়গাটাই দেখবেন যে আমেরিকান যে ডলার ব্যবস্থা সেটাকে শক্তিশালী করার একটা আমেরিকার মানে চিন্তা থাকে, এবং এই চিন্তার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করে থাকে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো হচ্ছে আইএমএফ, বিশ্বব্যাংক এবং ডব্লিউটিও। বিশেষ করে এই সংগঠনগুলোর সদর দপ্তর, এদের প্রতিষ্ঠান প্রধান কে হবে, এই বিষয়গুলো সরাসরি আমেরিকা নিজেরা নিয়ন্ত্রণ করে। এগুলো বৈশ্বিক প্রতিষ্ঠান আপনি চিন্তা করতে পারেন, কিন্তু এগুলো আসলে বৈশ্বিক প্রতিষ্ঠান নয়, এগুলো আমেরিকানদেরই একটা তৈরি করা মানে অর্থনৈতিক ব্যবস্থা। আপনি এর মধ্যে থাকলে আপনি ভালো থাকবেন, এর মধ্যে বাইরে গেলে আপনার সমস্যা তৈরি হবে। কথা বুঝতে পারছেন? তো আমরা এখন দেখি এই আইএমএফ এর সম্পর্কে আসতে পারা সম্ভাব্য প্রশ্নগুলো কি। বিশেষ করে আমাদের প্রথমত জানতে হবে আইএমএফ এর ফুল ফর্ম, পরীক্ষাতে আসে ইন্টারন্যাশনাল। দেখেন ইন্টারন্যাশনাল, বুঝতে পারছেন, কিন্তু আসলে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করতেছে। মানিটারি ফান্ড, মানিটারি মানে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা আর কি। তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কে প্রতিষ্ঠা করছে? সরি, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? ওই যে উপরে লিখছি 1944। এটা কার্যকর হয় কত সালে? 1947 সালে এটি কার্যকর হয়। আইএমএফ এর মানে বিষয়টা কি? আইএমএফ হচ্ছে আন্তর্জাতিক যে মুদ্রা ব্যবস্থা আছে সেই মুদ্রা ব্যবস্থার ভারসাম্য রক্ষা করা। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার অর্থাৎ কোন একটা দেশে যদি অনেক বেশি উন্নতি করে তাহলে সেটাকে তারা কিভাবে ডাউন করবে, আবার কোন একটা দেশ খুব দারিদ্র হয়ে গেছে, চলতেই পারতেছে না, তাদেরকে তারা অর্থ দিয়ে কিভাবে সাহায্য করবে, এই বিষয়টাই মূলত আইএমএফ নিয়ন্ত্রণ করে থাকে আর কি। এখন আইএমএফ এর সদর দপ্তর কোথায়? খুব মজার ব্যাপার, এটা তাদের বাড়ির অভ্যন্তরে, একদম ওয়াশিংটন ডিসি। এটা বাড়ির বাইরে রাখে নেই তারা, ওয়াশিংটন ডিসি। এবং আইএমএফ এর যিনি মহাপরিচালক হবেন, এটার প্রধান যিনি, তাকে বলে মহাপরিচালক, সেটি অবশ্যই একজন ইউরোপীয় হবে। এই যে ইউরোপ তাদের মিত্র, একজন ইউরোপীয়। আচ্ছা, আইএমএফ এর বাংলাদেশ আইএমএফ এর সদস্য হয় কত সালে? আচ্ছা, আগে দেখেন আইএমএফ এর টোটাল মোট সদস্য কত। আইএমএফ এর সদস্য সংখ্যা হলো 191টি, তার মানে অনেকগুলো দেশ এটা সদস্য। বিশেষ করে জাতিসংঘের সদস্য 193টা, তার মধ্যে 191টি আমরা পাচ্ছি আইএমএফ এর। আচ্ছা, এর মধ্যে বাংলাদেশ 1972 সালে
32তম দেশ হিসেবে এখানে যোগদান করে, সদস্য হয় আর কি, 32তম সদস্য হয়। এখন আইএমএফ এর একটা রিজার্ভ আছে, মানে মুদ্রার রিজার্ভ, সেটাকে বলি আমরা এসডিআর। এসডিআরএস এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। মানে জিনিসটা কি, এটা হলো 1969 সালে আইএমএফ প্রতিষ্ঠা করেন এবং এখানে 5টি মুদ্রাকে তারা রিজার্ভ রাখছে। হ্যাঁ, তার মধ্যে 1 নম্বরে হলো ডলার। তাহলে এসডিআর এ কয়টা মুদ্রার কথা বলা আছে? 5টা। 2 নম্বরে আছে হচ্ছে ইউরো। 3 নম্বরে আছে হচ্ছে আপনার হলো ইউয়ান। আমরা জানি ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। এরপর হলো ইয়ান। ইয়ান কোন দেশের? জাপান। এবং 5 নম্বরটা হচ্ছে আপনার সম্ভবত ব্রিটিশ পাউন্ড অথবা রুবল, আমি ভুলে গেলাম, দুটোর মধ্যে একটা দেখে নিন আর কি, এটা আমি শিওর না, ভুলে গেলাম, যেহেতু আমি মানে অনেক দিন থেকে এই ক্লাসটা নেই, আপনারা একটু খেয়াল করে দেখে নিন। সম্ভবত হচ্ছে পাউন্ড হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রাশিয়ার রুবলকে এখানে না রাখার সম্ভাবনাই বেশি। তো এখন এই যে সংগঠনটার কাজ কি দেখেন, এরা একটা দেশকে ঋণ দেয়। আইএমএফ বাংলাদেশে কিন্তু এখান থেকে ঋণ নিয়েছে। তো আইএমএফ এ যখন ঋণ দেয় তখন তারা একটা দেশকে অনেকগুলো শর্ত দেয়, যেমন হচ্ছে ওই দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে হবে, হ্যাঁ, পরিবহন সেক্টরে ভাড়া বাড়াতে হবে, এরপরে হচ্ছে আপনার বিদ্যুতের বিল বাড়াতে হবে। অর্থাৎ আপনি যে টাকাটা নিচ্ছেন আইএমএফ এর কাছ থেকে, সেই টাকাটা যেন আপনি আবার ওই যে নির্দিষ্ট সময়ের মধ্যে কি করতে পারেন? পরিশোধ করতে পারেন, কারণ আইএমএফ কখনো ডিফল্ট করতে দেয় না। আর আইএমএফ কিন্তু একদম মানে ঝুড়িবিহীন দেশকে ঋণও দেয় না, হ্যাঁ, কারণ যারা ওখান থেকে যেন তুলতে পারে আর কি, এই টাকাটাই চিন্তা ভাবনা। তো আইএমএফ এর ঋণ নিয়ে একটা দেশের সরকার বেঁচে যায়, কিন্তু আইএমএফ এর ঋণ নিয়ে জনগণের অবস্থা কি হয়ে যায়? জনগণের জীবনযাত্রার মান অনেক কঠিন হয়ে যায়। যেমন বাংলাদেশ যখন প্রথম আইএমএফ থেকে ঋণ নিল, লাস্ট পর্যায়ে এসে 470 মিলিয়ন মার্কিন ডলারের একটা ঋণ, সেখানে হচ্ছে আপনার তারা শর্ত দিল যে বিদ্যুতের দাম বাড়ায় দিতে হবে এবং জ্বালানি তেলের দাম বাড়ায় দিতে হবে। তো জ্বালানি তেলের দাম বাড়ায় কি হলো? 90 টাকা 95 টাকা লিটার হলে 135 টাকা। এখন 135 টাকা তেলের দাম যখন বাড়লো, তখন কি হলো? বাংলাদেশের পরিবহন সেক্টরে একটা ব্যাপক 500 টাকা বাস ভাড়া হয়ে গেল 750 টাকা। হ্যাঁ, একটা পণ্য এই যে আনা নেওয়ার ক্ষেত্রে পরিবহন কষ্ট বেড়ে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল। অর্থাৎ একজন ব্যক্তি একটা বাড়িতে হাতে করে একটা জিনিস নিয়ে বিক্রি করতেছে, সে উদাহরণ দিচ্ছে যে আপনার হচ্ছে তেলের দাম বাড়ছে। তেল কি বড় সম্পদ? সেটা তো আপনারা এই যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ লাগছে তাতে তো দেখতে পাচ্ছেন যে লাইন ধরে হাজার হাজার মানুষ কি দিচ্ছে? তেল নিচ্ছে। তেল এখন পানির ট্যাঙ্কে তেল পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসগুলো আমরা বুঝতে পারি যে আইএমএফ যখন কোনো দেশকে ঋণ দেয়, তাহলে সেই দেশটা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে। তো বাংলাদেশ আইএমএফ এর কাছে কেন গেল? আমরা আইএমএফ এর কাছে গেছি কারণ বাংলাদেশ এখন আর স্বল্পোন্নত দেশ নাই। বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশ থাকতো, তাহলে আমরা আইডি এর কাছ থেকে ঋণ পাইতাম। আইডি হচ্ছে এমন একটা সংস্থা, এটা হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। অর্থাৎ এইখানে ঋণ নিলে একটু আরাম পাওয়া যায়, কম টাকা, মানে বেশি টাকা কম সুদে অনেক দিন পরে শোধ করা যায়। তো আমরা এখন আইডি এর কাছ থেকে ঋণ পাই না কেন? বলে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকায় নাই। আপনারা দেখবেন বাংলাদেশ এখন কি হয়েছে? উন্নয়নশীল দেশের কাতারে চলে গেছে, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছি আমরা। তো এখন আমরা গরিবস নাই, আমরা এখন বড় লোক হয়ে গেছি। তো এখন বিশ্ব ব্যবস্থাও চিন্তা করতেছে যে জাকাত তো গরিবদের জন্য, বড় লোকের জন্য তার জাকাত না, ফলে ওদেরকে এটা দেওয়া যাবে না। তোমরা এখন আইএমএফ এর কাছে যাও, আইএমএফ এর কাছ থেকে ঋণ নিয়ে আসো। তাহলে আইএমএফ থেকে আমাদের যে জাতীয় প্রশ্নগুলো আসবে এর লেখছি, এর বাইরে আসলে আইএমএফ থেকে প্রশ্ন আসার সুযোগ নাই। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। এবার আপনারা দেখেন ডব্লিউবি বা বিশ্ব ব্যাংক। তো মূলত বিশ্ব ব্যাংক বলে আসলে পৃথিবীতে কোনো সংগঠন নাই, এটা কয়েকটা সংগঠনের একটা সম্মিলিত রূপ। যে বিশ্ব ব্যাংক বলে আদতে ওই রকম কোনো সংগঠন নাই, এটা হলো কয়েকটা সংগঠনের সম্মিলিত রূপ। তো অত ডিটেলস আমাদের জানার দরকার নেই, কিন্তু যতটুকু না জানলে নয় ততটুকু জানবো আর কি। দেখেন বিশ্ব ব্যাংক আর বিশ্ব ব্যাংক গ্রুপ, তাহলে ডব্লিউবি এটা হলো বিশ্ব ব্যাংক, আর হলো এটার সাথে যদি আমরা বলি বিশ্ব ব্যাংক গ্রুপ।
তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে বিশ্ব ব্যাংকে আসলে 4টা সংগঠনের সমন্বয়, আর যখন এটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে টোটাল 5টা, তখন সেটা হবে বিশ্ব ব্যাংক গ্রুপ। এখন এই 4টা কি কি আছে? 1 নম্বরে যে সংগঠনটি আছে বিশ্ব ব্যাংকের সেটার নাম হচ্ছে IBRD। 2 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে IFC। 3 নম্বরে যেটি আছে সেটা হলো ICSID। 4 নম্বরে যেটি পাচ্ছি সেটা হলো MIGA, মিগা। আচ্ছা, প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা কাজ আছে। কেউ ঋণ দেয়, কেউ ঋণের যদি কোনো সমস্যা হয় সেটার বিচার আচার করে, আবার কোনোটি হচ্ছে যে আপনার বিনিয়োগের যে সমস্যা আছে সেই বিনিয়োগের যদি কোনো ঝামেলা হয় সেখানে তারা মানে একটা সমাধান করে। তো এই 4টা সংগঠনের মাথা হচ্ছে IBRD। এটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের মূল সংগঠন। অর্থাৎ আপনারা বিশ্ব ব্যাংক বলে যেই সংগঠনটাকে বোঝাতে চান বা জানেন সেটা হচ্ছে IBRD। তাহলে বিশ্ব ব্যাংকের মূল সংগঠনটার নাম কি? IBRD। বিশ্ব ব্যাংকে কয়টা সংগঠন আছে? 4টি। পরীক্ষাতে যদি বলে নিম্নের কোনটি বিশ্ব ব্যাংকের সংগঠন অথবা কোনটি সংগঠন নয়, তাহলে এই 4টার মধ্যে যে কোনো একটা থাকবে, সেটা হলো সংগঠন, আর 9 হলে 3টা থাকে, অন্য আরেকটা দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই বিশ্ব ব্যাংক গ্রুপের সাথে যুক্ত হবে যদি IDA শব্দটা যদি এখানে এই সংগঠনটা আসে, তাহলে এই 4 আর 1 5, তখন এটা বিশ্ব ব্যাংক গ্রুপ বলে পরিচিত হবে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আর শুধু যদি বিশ্ব ব্যাংক বলেন তাহলে এই 4টা, আর এই 4টার মধ্যে এই এক্সাক্ট বিশ্ব ব্যাংক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে IBRD। এখন IDA-টা কেমন, এটার ফুল ফর্ম একটু আগে আমি আপনাদেরকে বলার সময় বলছি, লিখে নাই, লেখেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এইটা প্রতিষ্ঠা হয় 1969 সালে। এটার কাজ হচ্ছে পৃথিবীর স্বল্পোন্নত অর্থাৎ গরিব দেশগুলোকে, যাদের মাথাপিছু আয় $1231 নিচে, সেই সব দেশগুলোকে মানে স্বল্পোন্নত দেশকে ঋণ দেওয়া, ঋণ সহায়তা। এটা এক প্রকার সহায়তা, মানে এত কম টাকায় ঋণ তো হয় না, এটা হচ্ছে সহায়তা। তো এই জন্য এটাকে অনেকে বলেছে সফট লোন উইন্ডো, অর্থাৎ সহজ শর্তে ঋণের একটা জানালা। তো এই যে বাংলাদেশ এতদিন থেকে এখান থেকে ঋণ পাইতো, এখানে ধরে নেন যে আপনাকে $10 মিলিয়ন ঋণ দিচ্ছে, সে একটা উদাহরণ দিচ্ছি। এটা আপনার 10 বছরে এটা পরিশোধ করবেন উইথ 2% ইন্টারেস্ট। তার মানে এটা আপনার জন্য একটু সহজতর হয়ে গেল। তো এখন যখন আপনারা গরিব থেকে ওই যে উন্নয়নশীল নিম্নমধ্যম আয়ের দেশের উন্নয়ন হচ্ছেন, তখন তারা বলতেছে যে না, এরা আর আইডিয়া থেকে পাবে না, এদেরকে এই IMF থেকে ঋণটা দিয়ে দাও। তখন আমাদেরকে নানা রকম শর্ত দিচ্ছে, ইন্টারেস্টের পরিমাণ বেশি এবং অল্প সময়ের মধ্যে সেটা পরিশোধ করতে হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ওইটি আমাদের জন্য সমস্যা। এখন বিশ্ব ব্যাংকের যে কয়েকটা কমন প্রশ্ন আছে সেটা একটু দেখে নেন। যে WB বলতে আমরা যেটা বুঝাচ্ছি IBRD কে, এটার প্রতিষ্ঠা সাল কত? উত্তর হলো 1944। সবগুলোই 1944, কারণ এটা ওই যে ব্রিটেনের সম্মেলনের মাধ্যমে গড়ে উঠছে। তাহলে ব্রিটেনের সম্মেলনের মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। এটাও কার্যকর হয় 1947 সালে। বিশ্ব ব্যাংকের সদস্য একটু কম, অর্থাৎ IMF এর থেকে কম। সম্ভবত এটা হচ্ছে এখন 161 বা সামথিং, আপনারা একটু দেখে নেবেন, আপডেট হয় তো, যে কোনো সময় প্রায় আপডেট হয় আর কি। তো এটা কিন্তু ওই যে স্টার দিয়ে দিলাম যে পরিবর্তনশীল তথ্য। আচ্ছা, এরপরে হচ্ছে সদর দপ্তর। এটারও সদর দপ্তর তারা বাড়ির মধ্যে রাখছে ওয়াশিংটন DC, এবং এটার যে প্রধান, তার পদবি হচ্ছে মহাপরিচালক, ওই IMF এর মতোই মহাপরিচালক। এবং এটা অবশ্যই আপনার একজন আমেরিকান নাগরিক হইতে, অর্থাৎ মার্কিন নাগরিক। অন্য কোনো দেশের থেকে এটা হওয়া যাবে না, মার্কিন নাগরিকই হইতে হবে। এখন বর্তমান যিনি মহাপরিচালক আছে তার নাম হচ্ছে বর্তমান মহাপরিচালক অজয় বাঙ্গা, ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। তিনি মার্কিন নাগরিক কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তিনি বর্তমানে এই বিশ্ব ব্যাংকের প্রধান বা মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে আমাদের বিশ্ব ব্যাংক থেকে এই জাতীয় প্রশ্ন আসবে। এবার আমরা আলোচনা করবো হচ্ছে WTO। কথা বুঝলেন? বিশ্ব ব্যাংক থেকে এর বাইরে কিন্তু ওইরকম করে আপনাদের লেভেলের প্রশ্ন আসবে না। আমাদের BCS এও মোটামুটি এগুলো থেকেই প্রশ্ন আসে, এত বেশি এর থেকে বেশি ডিপে আসে না। সর্বশেষ সদস্যটা কে হইলো, হ্যাঁ, সব থেকে কঠিন প্রশ্ন দিলে এরকম দিতে পারে। আচ্ছা, WTO
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন এই যে বিশ্ব বাণিজ্য সংস্থা, এটার ফুল ফর্ম বাংলা করলে হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। আচ্ছা, এরপরে খেয়াল করবেন ডব্লিউটিও, এই যে সংগঠনটা, এটার পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম বাণিজ্য জোট, পৃথিবীর বৃহত্তম, অর্থনৈতিক না কিন্তু বাণিজ্য জোট। এইটার পূর্ব নাম, আজকে যেটাকে ডব্লিউটিও দেখতেছি সেটা কিন্তু পূর্বে ছিল জিএটিটি, গ্যাট, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফস অ্যান্ড ট্রেড। এইটা হচ্ছে আপনার গ্যাট নামে পরিচিত ছিল, এবং এই গ্যাট হিসেবেই তারা দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করছে। এটার মানে সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। কিন্তু পূর্বে এটার সদর দপ্তর ছিল হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনাতে ছিল, কিন্তু বর্তমানে আসছে কোথায়? জেনেভা সুইজারল্যান্ডে। আচ্ছা, ডব্লিউটিওর যে বর্তমান নামটা হয়েছে 1995 সালের 1 জানুয়ারি, তখন থেকে মূলত এটি ডব্লিউটিও নামে পরিচিত, ডব্লিউটিওতে রূপান্তর। তাহলে আগে এটার নাম ছিল হচ্ছে গ্যাট, তাই না? আচ্ছা, এই যে ডব্লিউটিও, এবং ডব্লিউটিওতে বাংলাদেশের সদস্য পদ কত, অর্থাৎ বাংলাদেশ এটার কততম সদস্য? বাংলাদেশ সদস্য হচ্ছে, এটারও 32তম সদস্য বাংলাদেশ, 32তম। তো আমাদের এই ডব্লিউটিও থেকে এই জাতীয় প্রশ্ন আসবে, বিশেষ করে বর্তমান নামটা ডব্লিউটিও হয়েছে কত সালে, এই প্রশ্নটা ঘুরে ফিরে আমাদের পরীক্ষাগুলোতে আসে আর কি। এখন একটু খেয়াল করেন যে বিশ্ব ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও এগুলো নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে ইউএসএ বা আমেরিকান যে মিত্র আছে তারা। তো এখন আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য পৃথিবীতে অনেকগুলো দেশ নতুন করে তৈরি হচ্ছে, যারা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু পরিপূর্ণভাবে তাদেরকে এখনো সারপ্লাস করতে পারেন নাই। কিন্তু এরা চিন্তা করতেছে যে এটা করতে গেলে আমেরিকার যে নিষেধাজ্ঞা, আমেরিকার যে নানা ধরনের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তাদের উপরে আসবে। যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ওই যে ট্রেড ওয়ার যেটাকে আমরা বলি, অমুক পণ্যের উপরে শুল্ক, তমুক পণ্যের উপরে শুল্ক। তো এই চিন্তাগুলো থেকে বিশেষ করে আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীন, রাশিয়া, ভারত, এরপরে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এরকম যারা শিল্প উন্নত বা উন্নত দেশ, তারা চিন্তা করলো যে আমরা যদি মার্কিন বলয়ের বাইরে যাইতে চাই, উন্নত করতে চাই, তাহলে আমাদেরকে তারা বাধা দিবে। এখন এই বাধা দিলে আমরা নিজেরা কিভাবে ফাইন্যান্স করব, নিজেরা কিভাবে চলতে পারবো? তখন চীন বলল যে আমরা আইএমএফ, বিশ্ব ব্যাংক, ডব্লিউটিওর বিকল্প অনেকগুলো প্রতিষ্ঠান নির্মাণ করব, যেগুলো আমাদেরকে এই নিষেধাজ্ঞার সময়গুলোতে বা আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে চলতে কি করবে, সাহায্য করবে। তখন এই দেশগুলো একমত হয় এবং একটা সংগঠন সামনে নিয়ে আসা হয়, সেটার নাম হচ্ছে ব্রিক্স। আপনারা অনেকেই এই জোটটার নাম জানেন, তার নাম হচ্ছে ব্রিক্স। ব্রিক্স জোট নিয়ে এখন আমরা আলোচনা করব। এটা চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটগুলো থেকে বের হয়ে আসার জন্য। তাহলে দেখেন, প্রথমত এই জোটটা গড়ে উঠছিল 4টা দেশকে নিয়ে, তখন এটার নাম ছিল হচ্ছে ব্রিক, তখন এটা দেশ নাম ছিল ব্রিক। ব্রিক গঠিত হয় 2006 সালে। এরপরে এই দেশটা ব্রিক্স বা এই সংগঠনটি ব্রিক্স নামে আত্মপ্রকাশ করে 2010 সালে, যখন সর্বশেষ সাউথ আফ্রিকা এখানে যোগদান করে। তাহলে এই যে ব্রিক বলে আমরা কয়টা দেশকে চিনি? ব্রিক্স বলতে আমি এখানে একটু লিখে দিচ্ছি, আপনার হচ্ছে বি ফর ব্রাজিল, BRAZIL, ব্রাজিল, এরপরে আর ফর রাশিয়া, RUSSIA, রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এই যে 5টা দেশ, এখন এই 5টা দেশের মধ্যে সর্বশেষ কারা আসে যদি বলে, উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। এখন এই জোটটার প্রতিষ্ঠা সাল আমরা তো দেখলাম, সদর দপ্তর খেয়াল করেন, সদর দপ্তর, উত্তর হলো নাই, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই।
কিন্তু আপনাকে ফাঁদে ফালাই দিবে, বলবে নিম্নে কোনটি ব্রিক্সের সদর দপ্তর, তিনটা দিয়ে বলবে, আরেকটা বলে কোনোটাই না। উত্তর কিন্তু কোনোটাই না হবে। আমাদের মনে হতে পারে যে না এই যে একটা, এটা দিয়ে দেই, ওটা ভুল হয়ে যাবে আর কি। এরপরে খেয়াল করেন এই ব্রিক্সের বর্তমান সদস্য দেশ, এটা কিন্তু প্রতিষ্ঠাকালীন 5টাই থাকবে, কিন্তু বর্তমানে সদস্য তারা বাড়াতেই চাইবে, কারণ আমেরিকার মতো তাদের আধিপত্য বাড়াতে গেলে তো অন্যান্য দেশগুলোকে এখানে ইনক্লুড করতে হবে। তারা বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমরা যাই নাই। কেন যাই নাই সেটার কারণ আছে, বলতেছি। তো বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টি। তাহলে আমরা পাইছি প্রথমে, এখন পর্যন্ত পাইলাম কয়টা? 5টা। তাহলে আরো 5টা কি কি? আরো 5টার মধ্যে আছে একটা, এখানে আরেকটা প্রশ্ন লিখে নিয়ে আগে, সর্বশেষ দেশটাকে, তাহলে 6টা পাই যাবো। তাহলে সর্বশেষ সদস্য হয়েছে আবার ইন্দোনেশিয়া, তাহলে এটা আর লেখার দরকার নাই, ওইখানে 4টার মধ্যে এই ইন্দোনেশিয়া। এরপরে আছে এখানে মিশর, এরপরে আছে এখানে ইরান, এরপরে আছে এখানে ইথিওপিয়া, এবং সর্বশেষ হচ্ছে আচ্ছা জায়গা নাই, ইংরেজিতে লিখলাম ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। বুঝতে পারছেন? ইউএই, মিশর, ইরান, ইথিওপিয়া এবং ইউএই, এইটা হচ্ছে 4টি। ইন্দোনেশিয়া হলো 5টা, আর এই যে এখানে হলো 5টা। এই টোটাল 10টা নিয়ে বর্তমানে আমাদের ব্রিক্স গঠিত। আরো সদস্য দেশ তারা বাড়ানোর চেষ্টায় আছে, এবং এটা বাড়বে, খুব সন্দেহ নাই, এটা তাড়াতাড়ি বেড়ে যাবে। এখন এই ব্রিক্স জোটটার আপনার হচ্ছে কাজ হচ্ছে অর্থনৈতিকভাবে তাদের যে মিত্র দেশগুলো আছে এবং তারা নিজেরা চলার জন্য। তো তখন তারা চিন্তা করলো যে জোটটার যে মানে আপনার একটা ব্যাংক থাকা দরকার, তখন ব্রিক্স জোট একটি ব্যাংক চালু করলো। তোমার মধ্যে পরীক্ষাতে আসবে ব্রিক্স কর্তৃক গঠিত ব্যাংক, এর নাম হলো এনডিবি, নিউ DEVELOP, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয় 2016 সালে। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে তাদের দেশগুলোকে সাহায্য করা। এই জোটটাতে 6ষ্ঠ, আচ্ছা এটার পরে দেখতেছি সদর দপ্তর, এনডিবির আবার সদর দপ্তর আছে। নোট ব্রিক্সের সদস্য, এটা হলো এনডিবি, এটা হলো সাংহাই চীন। সাংহাই চীনে এই সংগঠনটার জন্ম হয়েছে আর কি, সদর দপ্তর। তাহলে এখন এটাও কিন্তু অপশনে থাকবে যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়। উত্তর কিন্তু আবার সাংহাই চীন করা যাবে না, কারণ এটা হলো এনডিবির সদর দপ্তর। আচ্ছা, এখানে বাংলাদেশ এটার 6ষ্ঠতম সদস্য হয়েছে। এই 5টার বাইরে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এটার সদস্য হয়েছে। 6ষ্ঠ সদস্য দেশ বাংলাদেশ। 2021 সালে বাংলাদেশ এনডিবির সদস্যপদ লাভ করে। তো পরীক্ষাতে আমাদের প্রশ্ন হবে যে বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, কিন্তু কার সদস্য? অপশনে থাকবে এনডিবি, উমুক উমুক, উত্তর হবে এনডিবি। তাহলে এনডিবিতে আমরা কেন দিয়েছি? কারণ এনডিবিতে গেলে অর্থনৈতিক সাহায্য সহযোগিতাগুলো পাওয়া যাবে, ঋণ টিন পাওয়া যাবে, এই কারণে। ফলে ঋণ নিতে আমাদের বাধা নেই। কিন্তু ব্রিক্স জোটটাতে গেলে তাদের যে মানে বাণিজ্য যে মানে শর্তগুলো আছে সেগুলো কিন্তু আপনার উপর দেন। এনডিবিতে গেলে যে দেবে না তা না, কিন্তু এখানে গেলে আর এখানে যাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে আর কি। তো যাই হোক, ব্রিক্স জোট থেকে আমাদের এর বাইরে আর আপাতত কোনো প্রশ্ন আসবে না। এটা হলো দুটা জিনিস একসাথে পড়লাম, ব্রিক্স এবং এনডিবি। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। এই কথাগুলো কি বুঝতে পারতেছেন? বিশ্ব ব্যবস্থা কিভাবে কোন রাজনীতিতে চলে বুঝতে পারছেন? দেখেন, ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন। তো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে সংগঠনটির কথা বলতেছি, এটার জন্ম কেন হলো এর সংক্ষিপ্ত ইতিহাসটা বলি। 1945 সালে দেখেন সব এখান থেকে, মানে বিশ্ব ব্যবস্থাটা, মানে বর্তমান বিশ্ব ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে ওর পরে যে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে তার উপরে। আবার যদি আবার বিশ্বযুদ্ধ হয়, নতুন করে যদি সভ্যতার মানে একটা মানে গোড়াপত্তন ঘটে, নতুন করে পরাশক্তি আসে, আবার নতুন ব্যবস্থাগুলো দাঁড়াবে, তাই না? এখন পর্যন্ত ওই ব্যবস্থায় দাঁড়িয়ে আছে। তো যেমন পরিস্থিতি আমরা সামনে দেখতেছি যে সেটি মানে পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলা যায় নিঃসন্দেহে। তো এখন কথা হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় যে দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, বিশেষ করে এই দুইটা দেশ সব থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা দুইটা বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এছাড়াও আপনার অন্যান্য যে ইউরোপীয় দেশগুলো, তাদের অবস্থা আরো খারাপ। এখন এরা চিন্তা করলো যে আমাদেরকে অর্থনৈতিকভাবে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমরা সবাই চেষ্টা করব, কিন্তু চেষ্টা করতে গেলে কেউ ফেল করব, কেউ উন্নতি হব। কিন্তু সমস্যা হলো যে কোনো রাষ্ট্র যদি দুর্বল থেকে যায় আর কোনো রাষ্ট্র যদি বড় হয়ে যায়, তাহলে বড় রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে ছোট রাষ্ট্রগুলোকে আধিপত্য বিস্তারের একটা চিন্তা হাতিয়ার বানাতে পারে, আমরা আমাদের মধ্যে সমস্যা হতে পারে।
দ্বিতীয় আরেকটা সমস্যা হতে পারে, অন্য কোনো বাইরের শক্তি এসে তাদের ওই অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে তাদের মতাদর্শের জায়গায় নিয়ে যাইতে পারে। কত বড় একটা উন্নত চিন্তা করছিল দেখেন, এটাই কিন্তু হয়। আপনি যদি অনেক উন্নত হন আর আপনার পরিবারের মানুষজন যদি উন্নত না করাতে পারেন, তাহলে খোদ আপনার পরিবারের মানুষগুলোই কিন্তু আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে, বিশেষ করে আপনার অনিষ্ট চাইবে। এরকম আপনার বাড়ির পাশে যদি একটা মানে দেখা গেল যে টোকাই টাইপের মানুষ থাকে, তার যদি অর্থনৈতিকভাবে দুর্বলতা হয়, তাহলে আপনার সম্পদের উপরে তার একটা লোভ বা একটা তার নজর পড়বে, এটা খুব স্বাভাবিক। তো দেখা গেল যে তারা তখন চিন্তা করলো আমরা কোনো এককভাবে একটা সংগঠন দাঁড় করায় দেই এবং তার মাধ্যমে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে দেখা যাবে যে বিশ্বে আমরা একটা এই অঞ্চলে একটা শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধ একটা অঞ্চল তৈরি করতে পারবো। তো এই যে এত সুন্দর একটা চিন্তার মধ্য থেকে যে সংগঠনটা জন্ম নিল, সেই সংগঠনটার নামই হচ্ছে ইইউ, যদিও এর পূর্ব নাম ছিল আলাদা। তো ইইউ এর পূর্ব নাম যদি আমাদেরকে বলা হয়, তাহলে উত্তর হবে ইইসি, ইউরোপীয় ইকোনমিক কাউন্সিল। এইটা আপনার হচ্ছে অনেক আগে প্রতিষ্ঠিত, সালটা আমি ভুলে গেলাম আর কি, যদিও আসে না আমাদের লেভেলে, আসে কিন্তু আপনাদের আসবে না, যে আসতে পারে যে ইউ এর পূর্ব নাম কি ইইসি। তো ইইসি থেকে এটার বর্তমান নাম হয়ে গেছে ইইউ। ইইউ ইইউ মূলত রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তাহলে ভুল বললাম, ম্যাস্টিচট চুক্তির মাধ্যমে, ম্যাস্টিচট চুক্তির মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়। এখন ইইউ এর সদস্য দেশ কয়টা? ইউ এর সদস্য দেশ হচ্ছে আপনার 27টি। 28টা ছিল, একটা দেশ বেরিয়ে হয়ে গেছে। এখান থেকে লেখেন সর্বশেষ ব্রিটেন বের হয় 2021 সালের 31শে জানুয়ারি, যেটাকে ব্রেক্সিট বলা হয় আর কি, ব্রেক্সিট। বর্তমান সদস্য দেশ কয়টা? 27টি। সদর দপ্তর, ইউ এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, ব্রাসেলস, বেলজিয়াম। আচ্ছা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইইউ এর কেন্দ্রীয় ব্যাংক, এদের আলাদা ব্যাংক আছে সব দেশগুলো মিলে, এটার নাম হচ্ছে, এর অবস্থান হচ্ছে, ইউ এর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুটে। জার্মানির এখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা হয় জার্মানির ফ্রাঙ্কফুটে। আচ্ছা, ইইউ এর আপনার হলো প্রশ্ন করবে, ইইউ এর পার্লামেন্টটা কোথায়? ইইউ এর পার্লামেন্ট হচ্ছে লুক্সেমবার্গে। এটাও একটা ইউরোপের দেশ, লুক্সেমবার্গ। এই তো। এখন এই যে দেশগুলো যদি এককভাবে উন্নতি করতে চায়, তাহলে তাদের একটা একক মুদ্রা ব্যবস্থা থাকতে হবে, কারণ বিভিন্ন মুদ্রায় যদি কারো টাকা হয়, কারো রুপি হয়, তাহলে টাকার থেকে রুপির দামটা যদি বেশি হয়, তাহলে অর্থনৈতিকভাবে কিন্তু ঝামেলা হবে। তো এই কারণে এরা একটা একক মুদ্রা গ্রহণ করছে এবং সেই মুদ্রাটার নাম হচ্ছে ইউরো মুদ্রা। তাহলে ইইউ এর একক মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা। আমাদের এখন প্রশ্ন হবে যে ইউরো মুদ্রা নিয়ে। তাহলে ইউরো মুদ্রা চালু হয়, ইউরো মুদ্রা চালু হয় 1999 সালের 1 জানুয়ারি এবং ইউরো মুদ্রার জনক মানে যিনি এটা চালু করছিলেন তার নাম হচ্ছে রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেল। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ, ইউরো মুদ্রা সব ইউরোপীয় ইউনিয়ন কিন্তু গ্রহণ করে নাই, কেউ কেউ করছে, কেউ করে নাই। ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ 21টি। সর্বশেষ গ্রহণ করছে বুলগেরিয়া। এটা কিন্তু আপডেট তথ্য, আগের বইগুলোতে আছে ক্রোয়েশিয়া, এটা হলো বুলগেরিয়া হবে। আচ্ছা, আরো কিন্তু 5টা দেশ আছে যারা ইউরোপীয় ইউনিয়নের, কিন্তু তারা ইউরো মুদ্রা কি করে নাই, গ্রহণ করেন নাই।
তো এই যে একক মুদ্রা হওয়ার কারণে এই ইউ কে বলা হয় পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট। তাহলে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোটটার নাম কি? ইউরো। এবং ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব একটি পুলিশ বাহিনী আছে, সেটার নাম হচ্ছে ইউরোপল। ইউরোপল হচ্ছে ইউ এর নিজস্ব পুলিশ বাহিনী। যেমন ইন্টারপোল আছে না, আন্তর্জাতিক পুলিশ বাহিনী, তো ইউরোপল হচ্ছে আপনার হলো এই ইউরোপীয় ইউনিয়নগুলোর একটা নিজস্ব বাহিনী। এখন এদের আবার আরেকটা মানে জোট আছে, সেটা হলো সেনজেনভুক্ত দেশ। ইউরোপীয়দের সেনজেনভুক্ত একটা চুক্তি আছে, এটাকে আমরা বলি সেনজেন চুক্তি। পরীক্ষাতে প্রশ্ন আসবে যে সেনজেন চুক্তি কি বিষয়? এটি হলো একটা অবাধ চলাফেরা। অর্থাৎ সেনজেন চুক্তিতে যদি কোনো দেশ আসে, তাহলে ইউরোপের এই দেশগুলোতে যে দেশগুলো এটা সদস্য থাকবে, একটা ভিসা দিয়ে, যে কোনো দেশের একটা ভিসা দিয়ে তারা অন্যান্য দেশগুলোতে অবাধে চলাফেরা করতে পারবে। তাহলে সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় 1985 সালে। একই সাথে কিন্তু এগুলো পড়ে ফেললাম। স্বাক্ষরিত 1985 সালে। এর সদর দপ্তর আপনার হচ্ছে লুক্সেমবার্গ এবং এটার সদস্য দেশ আগে ছিল 27টা, এখন বেড়ে হয়ে গেছে 29টা। সদস্য দেশ 29। সর্বশেষ হচ্ছে বুলগেরিয়া। তিনটা দেশ একসাথে আসছিল, এটাকে তিনটাই বলা যায় আর কি। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম বুলগেরিয়া। তাহলে এখানে আমরা একই সাথে চারটা জিনিস পড়ছি। একটা পড়ছি ইউরোপীয় ইউনিয়ন, একটা পড়ছি হলো ইউরো মুদ্রা, একটা পড়ছি ইউরোপোল, আর একটা বললাম সেনজেন চুক্তি। এই জায়গাটা পড়লে আপনারা পরীক্ষাগুলোতে একটা নাম্বার কমন পাবেন আশা করা যায় আর কি। তো মোটামুটি আজকে অনেকগুলো জোট পড়লাম, এগুলো আপনারা একটু চর্চা করেন। সামনের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই G7, G